এমন কথা শুনে ইভানের খুব খারাপ লাগলো। সানায়া ইভানের হাত সরিয়ে দিয়ে বলল, তোমার তো এখন ভালো লাগছে তাই না? ইভান বলল, আমরা ভুলের মধ্যে এত বছর পার করেছি সানায়া। এত বছর তোমার বাবার ভাইকে খুনি মনে করে এসেছি। আসল খুনি তো সুলতান মুন্সি। সানায়া তাচ্ছিল্যের সুরে বলল। আর সাবা আপু সেই ঘরে বিয়ে করার জন্য মরিয়া হয়ে যাচ্ছিল। শাহিদ মির্জা বের হয়ে ইভানকে সানায়ার সাথে দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। ইভানও তাকে দেখে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ পর তিনি ইভানকে পাশ কেটে চলে গেলেন। এদিকে অরুণিকা আর তাহমিদকেও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তুর্যের জন্য রক্তের ব্যবস্থা করে আহনাফ অরুণিকার সাথে দেখা করতে কেবিনে ঢুকলো। অরুণিকার পাশে আরাফ আর ইমন বসেছিল। আহনাফকে দেখে তারা উঠে দাঁড়ালো। আহনাফ অরুণিকার দিকে তাকিয়ে প্রশান্তির হাসি হাসলো। আরাফ ইমনকে ইশারায় বাইরে যেতে বলল। ইমন আর আরাফ বেরিয়ে গেল। তারা বেরোতেই আহনাফ অরুণিকাকে শক্ত করে জড়িয়ে ধরল। অরুণিকার পুরো শরীরে ব্যথা, তবুও সে কোনো শব্দ করল না। কেন যেন আহনাফের জড়িয়ে ধরাতেই তার মনের অস্থিরতা কেটে গেল। আহনাফ অরুণিকার গালে, তার কপালে ঠোঁট ছোঁয়ালো। তার হাতটা শক্ত করে ধরে হাতে ভালোবাসার স্পর্শ দিল। হঠাৎ আহনাফের চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে অরুণিকার হাতে পড়ল। অরুণিকা আহনাফের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার কিছু হয়ে গেলে তুমি কি কাঁদতে? আহনাফ অরুণিকার এক হাত ধরে অন্য হাতে অরুণিকার সামনে আসা চুলগুলোতে আঙুল চালাতে চালাতে বলল, জানি না কি করতাম, কিন্তু এই কয়েক ঘন্টা আমার উপর দিয়ে ঝড় গেছে, তা আমি প্রকাশ করতে পারবো না। আমি এটা বুঝে গেছি তুমি আমার খুব শখের মানুষ, যে শখ হারিয়ে গেলে মানুষ পাগল হয়ে যায়। অরুণিকা আহনাফের হাত নিজের দিকে টেনে এনে বলল, আবার একটু জড়িয়ে ধরবে? আহনাফ মুচকে হেসে অরুণিকাকে জড়িয়ে ধরল। অরুণিকা বলল, একটু আস্তে ধরো, আমার পিঠে অনেক ব্যথা। আহনাফ আলতো হাতেই অরুণিকার পিঠে হাত রাখল। অরুণিকা চোখ বন্ধ করল। কয়েক ঘন্টা পর সে আহনাফের বুকেই শান্তি খুঁজে পেয়েছে। এদিকে শাহবাজ খান অরুণিকাকে দেখতে এসে আহনাফের বুকে অরুণিকাকে দেখে মুচকি হাসলেন। তিনি আবারও রুম থেকে বেরিয়ে এলেন। আরাফকে বললেন, তুমি ঠিক বলেছ, ওর জন্য আনাফের চেয়ে ভালো ছেলে হবে না। তবে আমার ওকে তেমন ভদ্র মনে হয়নি, তাই আমি এই বিয়েতে রাজি ছিলাম না। আরাফ বলল, আঙ্কেল, আমরা ভাবতাম আপনিই খুনি ছিলেন, সব প্রমাণ আপনার বিরুদ্ধে ছিল। পরে জানলাম সুলতান মুন্সি আপনার নাম ব্যবহার করেই এত কিছু করেছে। আহনাফের রাগটা তো স্বাভাবিক, এমনই হওয়ার ছিল। তবে ও আসলে একটু রাগী মেজাজের, কিন্তু ওর মনটা অনেক ভালো। শাহবাজ খান তার সামনে শাহিদ মির্জাকে দেখে চুপ হয়ে গেলেন। সাহিলের মৃত্যুতে তিনি স্ত্রী কন্যাদের সামনে না কাঁদলেও আড়ালে দাঁড়িয়ে কাঁদছেন। শাহবাজ খান তার কাছে এসে তার কাঁধে হাত রেখে বললেন, সুলতান মুন্সি এই কাজ করেছে, ওকে গ্রেপ্তার করা হয়েছে। মুক্তিদেরও সেই হত্যা করেছিল, তার সাথে আরমান তালুকদারও রহমতুল্লাহ জড়িত ছিল। শাহিদ মির্জা দীর্ঘশ্বাস ফেলে বললেন, রহমত এই কাজ করেছে? মৈত্রীরা তো তাকে আশ্রয় দিয়েছিল। বেইমান লোকদের আশ্রয় দেয় তাদের ভুল হয়েছিল। এসব মানুষের জন্য বিশ্বাস শব্দটাও আজকাল খুব হালকা হয়ে গেছে। আমার ছেলেকে মেরে মুন্সি আর রহমত প্রতিশোধ নিয়েছে, ওদের শাস্তি পেতেই হবে, খুব কড়া শাস্তি। আহত নিহত কোনো মানুষের ভিড়ে ইমানকে খুঁজে পাওয়া গেল না। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে সুলতান মুন্সি পাগলের মতো প্রলাপ বকছেন। বারবার বলছেন তার ইমানকে একটু দেখলেই হবে, কিন্তু ইমানের কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে মুর্শিদ জোবায়ের এসে তাহমিদকে তার বাসায় নিয়ে গেলেন। নিজের মামার পরিবারের সবার সাথে দেখা করে তাহমিদের অনেক ভালোই লাগলো। মামি তাকে নিজ হাতে খাইয়ে দিলেন। তাহমিদ মামির হাত ধরে বলল, এতদিন পর মনে হচ্ছে শান্তিতে কিছু খাচ্ছে। মামি মুচকি হাসলেন। তাহমিদ মাউসিয়াতকে ফোন করলো। ভিডিও কলে শতাব্দীকে দেখালো। এতক্ষণ শতাব্দীর মনটা ছটফট করছিল। সে তাহমিদকে দেখে প্রশান্তির হাসি হাসলো। এরপর মাউসিয়াত বলল, ইমন আমাদের নিতে আসবে না? তাহমিদ বলল, হ্যাঁ, আহনাফ অরুণিকাকে বাসে নিয়ে গেছে। এমনও ওদিক থেকে এসে তোমাদের নিয়ে যাবে। তুর্যের এখন কি অবস্থা? ভালো, ডাক্তার বলেছে আশঙ্কা মুক্ত। রিলিজ দিতে সময় লাগবে। ইভান আর আরাফ ওখানেই আছে। তুর্যের জ্ঞান ফিরতেই উপমাকে পাশে দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। উপমা তুর্যের হাত ধরে বলল, আমি তোমার বাসায় আছি তুর্য। তুর্য কথা বলার মতো শক্তি পাচ্ছে না, সে শুধু হুম শব্দ করলো। উপমা আবারও বলল,
আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। এখন থেকে সব সময় তোমার পাশেই থাকবো। তুর্য মুচকি হাসল। উপমার বাবা মা কেবিনে এসে তুর্যের মাথায় হাত বুলিয়ে দিলেন। মিসেস জুলেখা বললেন, আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাদের ছেলেকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে কিন্তু বাসায় ফিরতে হবে বাবা, আমরা তোমার সুস্থ হওয়ার অপেক্ষায় আছি। এদিকে 1 সপ্তাহের মধ্যেই উদ্ধার কাজ শেষ হলো। ইমানকে আর পাওয়া গেল না। অনেকের বিচ্ছিন্ন হাত পা পাওয়া গেছে, কিন্তু ইমান বেঁচে আছে নাকি মারা গেছে এটা শুধু প্রশ্নই থেকে গেল। সুলতান মুন্সি তার পাপ স্বীকার করেছেন। সুলতান মুন্সি কাঠখড়ায় দাঁড়িয়ে একে একে সব বলতে লাগলেন। আমিই খুনি, আমি মৈত্রীদের হত্যা করেছিলাম। আমাকে সাহায্য করেছিল আরবান তালুকদার আর রহমতুল্লাহ। আমার ছোট ভাই সেজান মৈত্রীদের মেয়েকে ভালোবাসতো। মেয়েটার নাম আরুপা ছিল। আমরা গরিব ছিলাম, তাই তারা তাদের মেয়েকে আমার ভাইয়ের সাথে বিয়ে না দিয়ে বাস্কার গ্রুপের এমডি রিয়াজুর রহমানের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আরুপা সেজানকে খুব ভালোবাসতো, তাই সে আত্মহত্যা করে ফেলে। আর ওর মৃত্যুর জন্য মৈত্রীরা আমার ভাইকে দায়ী করে, তাকে গ্রেফতার করিয়ে মারধর করে। তারপর একদিন তাকে মৈত্রী মেশনে নিয়ে যায়, সেখানে অনেক অপমান করে। আমার ভাইটা অনেক আবেগে ছিল, এসব সহ্য করতে না পেরে সেও আত্মহত্যা করে ফেলে। মৈত্রীদের এত ক্ষমতা ছিল যে আমার ভাইয়ের লাশটাও আমাকে ধরতে দেয়নি, তাই আমি মৈত্রীদের নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর আরবানের সাথে মিলে এই কাজ করেছি। রহমতুল্লাহ কাঠখড়ায় দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, অনেক বছর আগে আমি মির্জাদের সাথে কাজ করতাম, কিন্তু তারা আমার উপর মিথ্যে অভিযোগ দিয়ে আমাকে বের করে দেয়। আমি অনেক সম্মান নিয়ে চলতাম। মির্জা সাহেবের এমন অভিযোগের জন্য আমি অনেক অপমানিত হয়েছিলাম। আমার ছেলে অসুস্থ ছিল, আমার মা অসুস্থ ছিল, তারা আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল। শাহেদ মির্জা আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছিল। তখনই মৈত্রী কোম্পানির আলিম হোসেন আমাকে সাহায্য করেছিলেন। ওদের কোম্পানিতে কাজ দিয়েছেন। ওদের কোম্পানির কাজ একটু ব্যতিক্রম ছিল, আমি বুঝতে পারতাম না। এরপর আমার কারণে ওদের লস হয়ে যায়, তাই ওরা আমাকে কাজ থেকে বাদ দিয়ে দেয়, কিন্তু মাসে মাসে টাকা দিত। এদিকে আরবান তালুকদারের সাথে আরহাম চৌধুরীর ঝামেলা ছিল। উনি চৌধুরীদের ক্ষতি করার সুযোগ খুঁজতেছিলেন, আর তিনি আমাকে একটা অফার দেন। আমি প্রথমে খুনের ব্যাপারে জানতাম না। শুরুতে চৌধুরীদের উপর নজর রাখার কাজ পেয়েছিলাম। আরবান তালুকদার অনেক টাকা অফার করেছিলেন, তাই আমি লোভ সামলাতে না পেরে রাজি হয়ে যাই। আমি জানতাম জুবের করিম চৌধুরীর সাথে মুর্শিদ সাহেবের অনেক ওঠা বসা হয়, তাই আমি মুর্শিদ সাহেবেরও প্রিয় হওয়ার চেষ্টা করতে লাগলাম। এরপর সেই রাতের পরিকল্পনাটা বাস্তবায়ন হলো। সুলতান মুন্সি আবারও বললেন, আমি সবাইকে মেরে ফেলতে চেয়েছিলাম, পরে জানলাম ওদের 6 জন ছেলে আর একটা মেয়ে এখনো বেঁচে আছে। মুর্শিদ জুবাইর সেদিন রহমতুল্লাহর মাধ্যমে তাদের সিলেট পাঠিয়ে দেন। আমি যখন জানলাম, ওখানে গিয়ে ওদের মারতে চেয়েছিলাম, কারণ ওরা সবাই মরলেই আমার ভাইয়ের আত্মা শান্তি পেত। কিন্তু আরবান ওদের মরতে দেয়নি। রহমতুল্লাহও চেয়েছিল ওদের বাঁচিয়ে রাখতে, এদের দিয়েই মির্জাদের হত্যা করাতে, কারণ মিডিয়া মির্জাদের নিয়ে গুজব ছড়িয়েছিল। আরবান যখন জানলো অরণিকার নামে অর্ধেক সম্পত্তি লেখা আছে, সে চেয়েছিল মেয়েটা বড় হলেই ওকে নিজের ছেলের বউ বানিয়ে সব সম্পত্তি লিখিয়ে নেবে। এবার রহমতুল্লাহ বললেন, এরপর মুর্শিদ সাহেবের কথায় আমি তাদের কলকাতায় পাঠানোর ব্যবস্থা করি, কিন্তু ইচ্ছে করে আমার ভাইয়ের পাশেই তাদের বাসা ঠিক করে দেই, যাতে সালেহ ওদের উপর নজর রাখতে পারে। সালেহ জানতো না আমি খুনের সাথে জড়িত ছিলাম, কিন্তু আমার উদ্দেশ্য ভালো ছিল না, এটা ও জানতো। এরা 6 জনই আমার ভাইকে অনেক সম্মান করত। আমার ভাইয়ের স্ত্রী সুরাইয়া নিজের ছেলের মতোই ভালোবাসত ওদের। অরুণিকা তো তার খুব প্রিয় ছিল। সুরাইয়া যখন সব জানলো, সালেহ আমাকে আর সাহায্য করতে চাইছিল না, তখন রাহেলাকে মাওসিয়াতের বাসায় কাজের লোক হিসেবে পাঠিয়ে ওদের সব তথ্য নিয়েছিলাম। এবার সুলতান মুন্সি বললেন, আমার বড় ছেলে ইসমান সাবাকে ভালোবাসত। শাহেদ মির্জার কাছে প্রস্তাব নিয়ে যাওয়ার পর সে আমাদের উল্টোপাল্টা শুনিয়ে দিল। এই দেশে ক্ষমতার খুব দাম, তাই এই ক্ষমতা দিয়েই ওদের শেষ করে দিতে চেয়েছি। তাই সাহিল মির্জাকে মারার জন্য, মির্জা গ্রুপকে ধ্বংস করার জন্য এই পরিকল্পনা করেছিলাম। ভেবেছি এই হামলার জন্য মৈত্রী সন্তানদের ফাঁসিয়ে দিব, কারণ ওরাই মির্জাদের আসল শত্রু। কিন্তু এর আগেই আমার ছেলে ইমান আমাকে ফাঁসিয়ে দিল। ইমানের কথা উঠতেই সুলতান মুন্সি ডুকরে খেতে উঠলেন। 15 বছর আগের গণহত্যার 15 বছর পর আবারও এতগুলো মানুষকে হত্যার জন্য সুলতান মুন্সি আর রহমতুল্লাহর ফাঁসির রায় হলো।
রায় হওয়ার পর 6 জনে কোর্ট থেকে বের হয়ে এলো। শাহিদ মির্জা তাদের দেখে পুরনো রেশারেশির জন্য ক্ষমা চাইলেন। শাহবাজ খান মির্জা সাহেবকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনার এখন 6 জন ছেলে আছে, নিজেকে একা ভাববেন না। সাহেল যেখানেই আছে ভালো থাকবে ইনশাল্লাহ। মৈত্রী বাড়িতে আজ অনেক বছর পর লোকের সমাগম হয়েছে। 6 জন মিলে এলাকায় যত পরিত্যক্ত বাড়ি ছিল সেগুলো নিয়ে যুদ্ধকে পরিষ্কার করিয়ে মালিকদের আবারও ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে। আর মালিকের অবর্তমানে তাদের সন্তানদের চাবি বুঝিয়ে দিয়ে নিজেদের পৈতৃক বাড়িগুলো আবারও পুনর্নির্মাণের কাজ হাতে দিয়েছে। যদিও তাদের সেখানে থাকার কোনো ইচ্ছে নেই, তারা শুধু মৈত্রী ম্যানশনকে তাদের কোম্পানির কাজে ব্যবহার করবে। সেখানেই তাদের প্রধান অফিসটা থাকবে। কিন্তু তাদের ঠিকানা তো এখন টুইঙ্কল হাউস। যদিও তারা বন্ধু, তবু 6 জনই সিদ্ধান্ত নিয়েছে মৃত্যু পর্যন্ত তারা একসাথে এই বাড়িতেই থাকবে। সেই সিদ্ধান্ত থেকেই টুইঙ্কল হাউসের ওপরে আরও 2 তলা বাড়ানোর জন্য কথাবার্তা চলছে। কারণ ইমনের পরিবার বড় হচ্ছে, কিছুদিন পর উপমার তুর্যের পরিবার বড় হবে, ইভান বিয়ে করতে পারে, তাই তারা আলাদা ঘরের ব্যবস্থা করছে। উপমার বাবা মাকেও টুইঙ্কল হাউসে নিয়ে আসা হয়েছে। তাদের যেহেতু বয়স হয়েছে, এদিকে আদিল আর উপমা ছাড়া তাদের কেউই ছিল না, আর এখন তো আদিলও নেই, তাই তুর্য তাদের নিয়ে এসেছে। এদিকে সুলতান মুন্সি আর রহমতুল্লাহর একই মাসে 2 সপ্তাহের ব্যবধানে ফাঁসি হয়ে গেল। সালেহা আলী আর সুরাইয়া সেই সূত্রেই দেশে এসেছেন। সুরাইয়া নিজের ভাসুরের কৃতকর্মের জন্য লজ্জিত। সালেহা আলীও 6 জনের কারোর সাথেই চোখাচোখি হতে পারছেন না। কিন্তু অরুণিকা সব মান ভেঙে সুরাইয়াকে দেখে জড়িয়ে ধরল। সুরাইয়া অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, বাবুন সোনা, আমি তোমার জন্য কত দোয়া করেছি জানো। আল্লাহ আমার বাবুনটার যাতে কোনো ক্ষতি না হয়, দেখেছো আল্লাহ ন্যায় বিচার করেছে। তারপর তিনি অরুণিকার থুতনি ধরে বললেন, বাবুনের তো দেখছি রাজপুত্রের সাথে বিয়ে হয়েছে। আহনাফ কথাটি শুনে হালকা হাসলো। কেন যেন তার 6 জনের কেউই সালেহা আলী আর সুরাইয়ার দিকে এগিয়ে আসার সাহস পেল না। সালেহা আলী আর সুরাইয়া তো কলকাতার মতো অচেনা শহরে তাদের 6 জনকে পথ দেখিয়েছিল, তাদের অবর্তমানে অরুণিকার দেখাশোনা করেছিল। তবুও যত যাই হোক, এরা রহমতুল্লাহর আত্মীয়। এদিকে কয়েক সপ্তাহ পর আহনাফ আর অরুণিকার বিয়ের আনুষ্ঠানিক আয়োজন শুরু হয়ে গেল। টুইঙ্কেল হাউস 1 সপ্তাহ আগে সেজেগুজে দাঁড়িয়ে আছে। মরিচবাতি, ঝাড়বাতি, দামি দামি সব বাতি লাগিয়ে পুরো এলাকা সাজিয়ে ফেলেছে আরাব, তুর্য আর ইভান। শুধু ফুলের সাজসজ্জা বিয়ের আগের দিন করবে। এদিকে আহনাফ সকালে অরুণিকার রুমের সামনে এসে দরজায় টোকা দেওয়ায় আগেই অরুণিকা দরজা খুলে দিল, যার ফলে আহনাফের হাতটা অরুণিকার নাকের সাথে ধাক্কা খেল। অরুণিকা নাকে হাত দিয়ে আহনাফকে জোরে ধাক্কা দিয়ে অভিমানী সুরে বলল, তুমি সব সময় আমাকে মারো। আহনাফ দেয়াল ধরে নিজেকে সামনে নিয়ে বলল, এই তুমি আমাকে কিভাবে ধাক্কা দিলে কেন? তুমি ভুলে যাচ্ছ আমি তোমার বর, রেসপেক্ট করো আমাকে। অরুণিকা মুখ বাঁকিয়ে বলল, রেসপেক্ট করতে আমার বইই গেছে, আগে বলো কেন এসেছো? আহনাফ ভ্রু কুঁচকে বলল, তোমার লাল ছেড়ে আছে? অরুণিকা কোনা চোখে আহনাফের দিকে তাকিয়ে বলল, তুমি শাড়ি পরবে? কথাটি বলেই আহনাফ উত্তরের অপেক্ষা না করে অরুণিকা হাসতে লাগলো। আহনাফ রাগী দৃষ্টিতে অরুণিকার দিকে তাকিয়ে থাকায় সে আলমারি খুলে বলল, হ্যাঁ, আঁকতে শাড়িটা আছে, আর কোনো লাল শাড়ি নেই। আহনাফ কিছু না বলে হনহনিয়ে বেরিয়ে গেল। বিকেলে একটা প্যাকেট নিয়ে আহনাফ অরুণিকার ঘরে এসে বলল, কাল সকালে শাড়ি পরে তৈরি হয়ে থাকবে। অরুণিকা প্যাকেট খুলে দেখলো লাল রঙের শাড়ি। সে মুচকি হেসে ধন্যবাদ দেওয়ার আগেই আহনাফ বেরিয়ে গেল। আর আহনাফকে আবারও হনহনিয়ে চলে যেতে দেখে সে আহনাফের যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে রইল। পরের দিন ঠিক 8টায় অরুণিকা শাড়ি পরে তৈরি হয়ে নিচে নামলো। তাকে দেখে আহনাফ ভুবন ভোলানো হাসি দিল। অরুণিকা নিজেও জানে না সেই হাসির মাঝে কী ছিল। সে শুধু অবাক হয়ে আহনাফের দিকে তাকিয়ে রইল। আহনাফ বাইক স্টার্ট দিতেই অরুণিকা আহনাফকে ধরে বসলো আর বলল, আজকে কি কোনো প্রোগ্রাম আছে? আহনাফ কোনো উত্তর দিল না। সে চুপচাপ বাইক চালাচ্ছে। অনেকক্ষণ তারা চুপ করেই আছে। অরুণিকা আহনাফের পিঠে মাথা হেলে দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আজকাল আহনাফের সব কিছুই তার ভালো লাগে। কেন ভালো লাগে সে নিজেও জানে না। এই মুহূর্তে আহনাফের গায়ে আতরের গন্ধটাই তাকে মোহিত করে তুলেছে। সে চোখ বন্ধ করে সেটাই অনুভব করছে। অনেকক্ষণ পর আহনাফ বাইক থামালো। অরুণিকা চোখ খুলে আশেপাশে তাকালো। রাস্তাঘাট সে তেমন একটা চেনে না, তাই আহনাফের হাত ধরে সে যেদিকে নিয়ে যাচ্ছে অরুণিকা সেদিকেই যাচ্ছে।
কিছু দূর যাওয়ার পর আহনাফ বলল, চোখ বন্ধ করো, একটা সারপ্রাইজ আছে। অরুণিকা চোখ বড় বড় করে আহনাফের দিকে তাকিয়ে বলল, সত্যি? চোখগুলো ফুলিয়ে ফেলতে বলিনি, বন্ধ করতে বলেছে। অরুণিকা ঠোঁট ফুলিয়ে মিনমিনিয়ে বলল, অ্যাটিটিউড। আহনাফ এবার তার রুমাল দিয়ে অরুণিকার চোখ বেঁধে দিতে দিতে বলল, চোরামি করলে সারা জীবন আফসোস করতে হবে, তাই ফাঁক দিয়েও দেখার চেষ্টা করবে না, চোখটা বন্ধই রাখবে। অরুণিকা একগাল হেসে চোখ বন্ধ করলো। সে আহনাফের হাত ধরে এক পা হাঁটছে আর সিঁড়ি বেয়ে নামছে। কিছু পথ আহনাফের কোলে চড়েই সে পার করেছে। অরুণিকা এবার বিরক্ত হয়ে বলল, মাটির ভিতরে চলে যাচ্ছ নাকি? এত সিঁড়ি কেন সামনে? আহনাফ তাকে নামিয়ে দিয়ে তার ঠোঁটে আঙুল রেখে তাকে চুপ করিয়ে দিয়ে বলল, কিছু শুনতে পাচ্ছ? অরুণিকা মনোযোগ দিয়ে শুনে বলল, পাখির আওয়াজ আর পানির আওয়াজ। আহনাফ পেছন থেকে অরুণিকার চোখটা খুলে দিয়ে বলল, এবার চোখ খুলে দেখো। অরুণিকা চোখ খুলে সামনে ঝর্ণা দেখে এক সিঁড়ি নামতে গিয়েই পিছলে পড়ার আগে আহনাফ তার হাত ধরে ফেলল আর বলল, বান্ধবের মতো লাভ হচ্ছে কেন? জায়গাটা পিছল দেখছো না? অরুণিকা আহনাফের হাত ধরে ঝর্ণার কাছে এলো। অরুণিকা কিছুক্ষণ ঝর্ণার দিকে তাকিয়ে আহনাফের দিকে তাকালো। আহনাফ তার হাত ধরে এক পা সামনে এগোতে লাগলো। এরপর একদম ঝর্ণার পাশে থাকা পাথরের উপর অরুণিকাকে দাঁড় করিয়ে দিয়ে আহনাফ বলল, আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে চাই। আহনাফ একটা রিং এগিয়ে দিয়ে বলল, তুমি কি এবার অতীত ভুলে নিজের ইচ্ছে আমার সাথে একটা নতুন জীবন শুরু করতে চাও? অরুণিকা হাত এগিয়ে দিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলল। আহনাফ তার হাতে রিংটা পরিয়ে দিয়ে পাথরের উপর উঠে দাঁড়ালো। ঝর্ণার পানি পাথরের সাথে আঘাত পেয়ে তাদের ভিজিয়ে দিচ্ছে, আর সেই পানির ফোঁটা আহনাফের মুখের একপাশে বিন্দু বিন্দু কণার মতো জমে উজ্জ্বল হয়ে উঠেছে। অরুণিকা হুট করে তার গালে হাত রেখে সেই পানির কণাগুলো স্পর্শ করে বলল, তুমি আমার এই কথাটা মনে রেখেছো? আহনাফ মুচকি হেসে বলল, তোমার সব কিছুই আমার মনে থাকে। অরুণিকা মাথা নিচু করে মলিন মুখে বলল, ওই দিন যা বলেছি তাও? আহনাফ অরুণিকার মলিন মুখটা দেখে হালকা হেসে বলল, শুধু ঝাঁঝালো কথাগুলো ভুলে যায়। অরুণিকা মুচকি হেসে আহনাফকে বলল, আমি কি এখন তোমাকে জড়িয়ে ধরবো? আহনাফ ভ্রু কুঁচকে বলল, আমি তো তোমারই মানুষ, অনুমতি কেন নিচ্ছ? অরুণিকা আহনাফকে শক্ত করে জড়িয়ে ধরল। এবারও সে খুব শান্তি পাচ্ছে। আহনাফের বুকে এত শান্তি কেন সে বুঝে উঠতে পারে না। তাহলে কি সে আহনাফকে ভালোবেসে ফেলেছে? কারণ সে শুনেছে একমাত্র প্রিয়জনের বুকেই খুব শান্তি পাওয়া যায়। আহনাফ হয়তো ধীরে ধীরে তার খুব প্রিয়জন হয়ে উঠেছে, আর এই প্রিয়জন সব প্রিয়জন থেকে আলাদা। আজ আহনাফ আর অরুণিকার বিয়ে উপলক্ষে মাস্টার মশাই মিতুবালা আর সৃজাও কলকাতা থেকে এসেছেন। তারা এখনো শতাব্দীকে দেখেননি। তারা বারবার এই দিক ওই দিক তাকিয়ে তাদের মেয়েকে খুঁজছেন। এদিকে উপমা শতাব্দীকে লেহেঙ্গা পরিয়ে দিয়ে তাহমিদের রুমে আসতেই বলল। তাহমিদ অরুণিকার ঘরে এসে শতাব্দীর হুইল চেয়ার ঘুরিয়ে নিজের দিকে ফেরালো। তারপর হাঁটু গেড়ে বসে বলল, আমি এই লেহেঙ্গাটা তোমার জন্য পছন্দ করেছি। কলকাতায় কোনো অনুষ্ঠান হলে তুমি লেহেঙ্গা পরতে, তারপর আমার সামনে এসে এই পোজ ওই পোজ দিয়ে দাঁড়িয়ে থাকতে। সেই শতাব্দী মেয়েটা কত চঞ্চল ছিল, তাই না? শতাব্দী মলিন হাসলো। তার ইচ্ছা করছে হুইল চেয়ার ছেড়ে উঠে আগের মতোই তাহমিদের সামনে এসে দাঁড়াতে, কিন্তু সে পারছে না। অনেক চেষ্টা করেও সে পারছে না। শতাব্দীর চোখে পানি দেখে তাহমিদ তার চোখের পানি মুছে দিল। তারপর তার চুলে খোপা করে সেই খোপায় কাঠগোলাপের মালা বেঁধে দিল। এরপর তাহমিদ নিজ হাতে শতাব্দীকে সাজিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আজ তোমার ছোট সুখী এই ঘর ছেড়ে অন্য ঘরে চলে যাবে, তাই আমি তোমার জন্য আলাদা মেয়ে রেখেছি। এখন থেকে সে সব সময় তোমার পাশে থাকবে, আর আমি আমার রুমটাই পাশে নিয়ে এসেছি। এখন তোমার পাশের ঘরেই আমি আছি, মাঝখানে শুধু একটা দেয়াল মাত্র। শতাব্দী হাসলো। এরপর তাহমিদ তাকে নিয়ে নিচে নামলো। শতাব্দীর বাবা মা আর বোন তাকে দেখে এগিয়ে এলেন। মেয়েকে দেখে আনন্দে তাদের চোখে জল চলে এলো। মাস্টার মশাই তাহমিদের সামনে হাত জোড় করে বললেন, তোমরা আমার মেয়েটাকে এত ভালো রেখেছো যে গত 4 বছরও আমরা ওকে এত ভালো রাখতে পারিনি। তাহমিদ মাস্টার মশাইয়ের হাত ধরে বলল, আমি আমার দায়িত্ব থেকে পিছপা হই না। শতাব্দী আমার দায়িত্ব, আমি আমৃত্যু এই দায়িত্ব পালন করে যাব। এদিকে মাস্টার মশাই মেয়ের কাছে যেতেই মুর্শিদ জুবায়ের ভাগ্নের কাঁধে হাত রেখে বললেন, এবার তুমিও নিজের বিয়েটা সেরে নাও।
তুমি যদি বলো আমি আর তোমার মামি মিলে তোমার জন্য মেয়ে দেখব। তাহমিদ মুচকি হেসে বলল, আমি তো এখনো বিয়ে করার চিন্তা ভাবনা করিনি। আমি এইভাবেই ভালো আছি। কিভাবে ভালো আছো? আমি শতাব্দীর সাথে ভালো আছি। আমার 5টা বন্ধু, একটা মাত্র অরুণিকা আর শতাব্দী, এটাই আমার সংসার। মুর্শিদ জুবায়ের ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বললেন, এটা কি বলছো তুমি তাহমিদ? তুমি ভালোভাবেই জানো শতাব্দী কখনো সুস্থ হবে না। ওর রোগটা ভালো হবার মতো নয়। আমি ওর সাথে এইভাবেই ভালো আছি মামা। ও সুস্থ হবে কি হবে না আমি সেই আশায় নেই। ও আমার সাথে আছে, এটাই অনেক। শতাব্দীর যদি কিছু হয়ে যায়? আমি এতদূর ভাবিনি মামা। আমি এখন আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই না, অনেক বেশি ভেবে ফেলেছিলাম। তাই আজ শতাব্দীর এই পরিণতি, ওর এই অবস্থার জন্য আমিও কোনো না কোনো অংশে দায়ী। তাই বলে বিয়ে না করে তুমি একা কিভাবে থাকবে? তোমার বংশ? তাহমিদ হেসে বলল, মামা অরুণিকাই আমার বংশ, আমার সব কিছু ওর নামে। চাই বলো, আহনাফ তোমার আপন ভাই নয়। এত বিশ্বাস করে কি তুমি ঠিক করছো? তাহমিদ মুচকি হেসে বলল, আমাদের 6 জনের সম্পর্ক আত্মার, আর এই সম্পর্কে আমি অন্ধবিশ্বাস রাখতে পারি, কারণ এই সম্পর্কের কেন্দ্রবিন্দু অরুণিকাতেই সমাপ্ত। অনেক দিন পর আবারও পথ চলতে গিয়েই সানায়া আর ইভানের দেখা হয়ে গেল। সানায়া ইভানকে দেখেই হালকা হেসে কুশল বিনিময় করল। ইভানও ঠোঁটে হাসি রেখে সানায়ার সাথে কথা বলল। কথার মাঝখানে ইভান বলল, চলো আমরা কোথাও বসি। সানায়া কথাটা শুনে ইভানকে এড়িয়ে যাওয়ার জন্য বলল, অন্যদিন, আজ আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে। সানায়া হালকা হেসে সামনে এগোতেই ইভান সানায়াকে থামিয়ে দিয়ে বলল, তোমার ভাইয়ের বাচ্চার কি অবস্থা? সানায়া হেসে বলল, রাহির একটা ছেলে হয়েছে, ওরা এখন আমাদের বাসায় আছে। আর তুমি? সানায়া ভ্রু কুঁচকে বলল, আমি কি? ইভান ইতস্তত ফেলে বলেই ফেলল, আগের কথাগুলো কি ভুলে যাওয়া সম্ভব না? সানায়া মলিন হেসে বলল, আমি তো অনেক আগেই সব ভুলে গেছি। ইভান এবার হাত এগিয়ে দিয়ে বলল, তাহলে আমরা কি আবার বন্ধু হতে পারি? সানায়া ইভানের হাতের দিকে তাকিয়ে রইল। ইভান সানায়ার ইতস্তত ভাব দেখে বলল, এবার আর কোনো মিথ্যে চলবে না। সানায়া মুচকি হাসলো। সে আর অপেক্ষা করলো না, ইভানের হাত ধরে বলল, আমি তো এই বন্ধুত্বটা ফেলতে পারি না। ইভান মুচকি হাসলো। ইভানের কাছে এই মেয়েটা সব মেয়েদের চেয়ে আলাদা, তাই তো মেয়েটার কাছে সে ফিরে আসতে বাধ্য হলো। সে জানে না সে সানায়াকে ভালোবাসে কিনা, কিন্তু যখন তার কাছে থাকতো তখন সে ভালোই থাকতো। তখন তার একবারও মনে হয়নি এই সব প্রতিশোধের কারণেই করছে। তাই হয়তো এই কয়েক মাসে সে অনেক অনুতপ্ত ছিল। সাহিলের মৃত্যুতে এই অনুতাপ যেন আরও বেড়ে গেছে। এদিকে শাহিদ মির্জা সাহিলের একমাত্র শেষ চিহ্ন সাইম মির্জার নামে তার পুরো সম্পত্তির অর্ধেক অংশ লিখে দিয়েছেন, বাকি অর্ধেক অংশ সানায়ার নামে করেছেন। সানায়া এখন মির্জা গ্রুপের নতুন এমডি। ব্যবসা নিয়ে তার কোনো অভিজ্ঞতা নেই, তাই তাকে সবকিছু শেখানো হচ্ছে। সাহিল নিজেও চাইতো তার অবর্তমানে সানায়ার সাথে সব দায়িত্ব নেয়। এদিকে সাবার সাথে শাহিদ মির্জার পছন্দ করা ছেলের বিয়ে হয়ে যায়। তারা আগের মতোই নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। শুধু সাহিলের স্থানটিই এখন শূন্য রয়ে গেছে। এদিকে বিয়ের পর দিন থেকেই প্রতিদিনই রাতে অরুণিকাকে নিয়ে ঘুরতে বের হয় আহানাফ, আর তাদের সঙ্গ দেয় আহানাফের শখের বাইক। তাদের বিয়ের প্রায় 2 সপ্তাহ কেটে গেছে। এই 2 সপ্তাহ অরুণিকার চরম প্রশান্তির সাথে কেটেছে। বিয়ে নামক সম্পর্কটা যে এত সুন্দর হয় তা আহানাফকে বিয়ে না করলে সে কখনোই বুঝতো না। আজও প্রতিদিনের মতোই সে আহানাফের সাথে বের হয়েছে, কিন্তু আজ বাইক থামলো একটা নদীর পাড়ে। অরুণিকা বাইক থেকে নেমে আহানাফের হাত ধরে বলল, এখানে এত অন্ধকার? আহানাফ বলল, কেন তুমি ভয় পাচ্ছ? অরুণিকা মুচকি হাসলো। সে কিছু বলল না, শুধু আহানাফের হাতটা শক্ত করে জড়িয়ে রেখে বুঝিয়ে দিল এই মানুষটা পাশে থাকলে তার কোনো ভয় নেই। অনেকক্ষণ তারা নদীর পাড়ে চুপচাপ বসেছিল। আহানাফ হঠাৎ তার কাঁধে মাথা রেখে বলল, তুমি আমার পাশে থাকলে সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যায়। আমি কত বছর এই দিনটার অপেক্ষা ছিলাম জানো? অরুণিকার দম আটকে রেখেছে। ইদানিং আহানাফ তাকে স্পর্শ করলেই তার অদ্ভুত অনুভূতি হয়। তখন অনিচ্ছায় সে তার শ্বাস আটকে রাখে। মনে হয় শ্বাস ছাড়লেই আহানাফ তার অস্থিরতা বুঝে ফেলবে। আহানাফ অরুণিকার কোনো শব্দ না পেয়ে তার কাঁধ থেকে মাথা তুলে বলল, চুপ করে আছো কেন? অরুণিকা শ্বাস ছেড়ে দিয়ে বলল, তুমি কি আমাকে কথা বলতে দিচ্ছ?
আহনাফ ভ্যাবাচাকা খেয়ে বলল, আমি কি তোমার মুখে সেলাই করে দিয়েছে? অরুণিকা হুট করে বলে ফেলল, আহনা, তুমি আমাকে স্পর্শ করলে আমার দম বন্ধ হয়ে আসে। অরুণিকা কথাটি বলে খেয়াল করলো আহনাফ অনেকক্ষণ ধরেই চুপ করে আছে। অন্ধকারে তার মুখ বোঝা যাচ্ছে না, তাই সে আহনাফের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছে না, শুধু আহনাফের দীর্ঘশ্বাস শুনতে পেল। এই দীর্ঘশ্বাসটাই অরুণিকার মনে প্রশ্ন সৃষ্টি করলো। আহনাফ কি তার কথায় কষ্ট পেয়েছে? এভাবে বলাটা কি সুন্দর হয়েছে? হয়তো সুন্দরভাবে গুছিয়ে কথাটা বলতে পারেনি। অরুণিকা তো সেই সম্পর্কে বিরক্তি বোঝাতে চায়নি, ভালো লাগা থেকেই দমবন্ধ হয়ে আসা বুঝিয়েছে। আহনাফ কি তাহলে উল্টোটা বুঝেছে? আহনাফ অরুণিকার কাছ থেকে একটু দূরত্ব রেখে বসলো আর বলল, সরি, আমি একটু বেশি আগাচ্ছি। আচ্ছা চলো বাসায় ফিরে যাক। আহনাফ হঠাৎ উঠে দাঁড়ালো। অরুণিকা আহনাফকে উঠতে দেখে দাঁড়িয়ে গেল। সে কি বলবে বুঝতে পারছে না। আহনাফ তার বাইকের দিকে পা বাড়াতেই অরুণিকার চোখ বন্ধ করে জোর গলায় বলে উঠল, আমি হয়তো তোমাকে ভালোবাসি আহনাফ। আহনাফ থমকে দাঁড়ালো। অরুণিকা আবছায়ার মধ্যে আহনাফকে কয়েক হাত দূরে দেখে দৌড়ে তার কাছে এসে তার হাত ধরে বলল, আমাকে ওখানে ফেলে এসেছো কেন? আহনাফ বলল, একটু আগে কি বলেছিলেন? ওখানে ফেলে এসেছো কেন সেটাই জিজ্ঞাসা করেছি, কানে শুনতে পাও নাই নাকি? আহনাফ হালকা হাসলো। সে বাইকে উঠতেই অরুণিকা বাইকে উঠে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি এর আগে কি বলেছি তুমি শুনে ফেলেছো তাই না? আহনাফ অরুণিকার কথায় শব্দ করে হাসলো। অরুণিকা নিজের বোকা বোকা কথায় নিজেই লজ্জা পেল। আহনাফ এবার বাইক স্টার্ট দিল। অরুণিকা বুঝতে পারছে না আহনাফ কিছু বলছে না কেন। সে বারবার চাইছে আহনাফ নিজ থেকে বলুক সে অরুণিকাকে ভালোবাসে, তারপর অরুণিকাও বলবে। আগে আগে বলে তার ছ্যাঁকা খাওয়ার কোনো ইচ্ছেই নেই। হঠাৎ আহনাফ তার বাইক থামালো। অরুণিকা চমকে উঠে বলল, রাস্তার মাঝখানে কেন থেমেছো? তোমার শখের বাইক কি অক্কা পেয়েছে? আহনাফ অরুণিকার হাত ধরে তাকে টেনে নিজের সামনে দাঁড় করালো। তারপর হেলমেট খুলে অরুণিকার হেলমেটটি খুলে নিল। এরপর অরুণিকাকে তার সামনে বসিয়ে দিয়ে বলল, বাইক না, আমার কষ্টগুলো অক্কা পেয়েছে। তারপর অরুণিকার হাত ধরে তাকে নিজের আরো কাছে টেনে এনে বলল, আমি যখন প্রথম তোমাকে বাইকে করে নিয়ে কলকাতার রাস্তায় ঘুরতাম, তুমি তখন ঠিক এই জায়গায় বসে আমার বুকের সাথে লেপ্টে থাকতে। আমি এরও অনেক আগে থেকে তোমাকে আমার এই খালি বুকটায় জায়গা দিয়ে ফেলেছিলাম। আমি সেই সদ্য জন্মানো ছোট্ট অরুণিকার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলাম, আর আমার চোখ সেদিন তোমাকে মনে বসিয়ে ফেলেছিল। সেই 6 মাসের ছোট্ট অরুণিকার ছোট ছোট আঙুল ধরে ভেবেছিলাম হে মেয়েটা বড় হয়ে আমার বউ হবে। কি অদ্ভুত তাই না? আমি 4 বছর অরুণিকার চোখের দিকে তাকিয়েছিলাম যখন সে দুর্গা বিসর্জনের দিন হারিয়ে যাওয়ার পর আমার কাছে ছুটে আসে, আমার গলা জড়িয়ে ধরে, আমার চোখের দিকে তাকিয়ে আমাকে বিশ্বাস করতে শুরু করেছিল আমি সেই মেয়েটাকে সেদিন আমার অনেক প্রিয় জায়গাটা দিয়ে ফেলেছিলাম। তোমাকে আমি ঠিক কখন থেকে ভালোবাসতে শুরু করেছে আমি জানি না, কিন্তু তুমি আমার খুব শখের মানুষ ছিলে, যাকে আমি এই হাতে করে নিয়েছি, এই হাতেই খাইয়ে দিয়েছে, এই হাতেই বড় করেছে, আর এখন এই হাতটাই তার জন্য এগিয়ে দিয়েছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসা কি সেটা জানার পর থেকেই তোমাকে ভালোবাসি। অরুণিকা শক্ত করে আহনাফকে জড়িয়ে ধরে বলল, আমিও তোমাকে ভালোবাসি আহনা। হয়তো আমার ভালোবাসতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমি ভালো তো এখন বেশিই ফেলেছি। আহনাফ অরুণিকার কপালে তার ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আজকের এই নিস্তব্ধ পথ আর এই অন্ধকার রাত আমার নতুন জীবনের সাক্ষী। আজ থেকে আমি আমার অরুকে আমার মতো করে পাবো। 1 বছর পর গিটারে সুর তুলে উৎসুক দর্শকের ভিড়ে গান গাইছে সবার প্রিয় গায়ক রিকি দ্য স্টার। দর্শকের হাতে রিকের ছবি যুক্ত পোস্টার। সবাই রিকের নাম ধরে সমস্বরে চিৎকার করছে। রিকি নিজের অ্যালবামের অনেকগুলো গান গাইল। উপমা আজও তার ভক্ত, বেশে কনসার্টে এসেছে। ট্যুরজের এই নিয়ে 4 বার বাংলাদেশে কনসার্ট হয়েছে, আর উপমা প্রতিবারই টিকিট কেটে কনসার্ট দেখতে চলে আসে। উপমা নিজেকে আবারও রিকির পুরনো ভক্ত হিসেবে ফিরে পেয়েছে। সে তুর্যের স্ত্রী কম, রিকির ভক্তই একটু বেশি। আর এখন তুর্য আহমেদ রিকি নামে সর্বাধিক পরিচিত। সে মৈত্রী গ্রুপের সব দায়িত্ব থেকে বেরিয়ে এসেছে। ব্যবসার প্রতি তার কোনো আগ্রহ নেই, তার আগ্রহ শুধু সঙ্গীত প্রাঙ্গণে। একটু পর রিকি আর একটা গান গাওয়া শুরু করলো। ও আমার বন্ধু গো,
চিরসাথী পথ চলার তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। একসাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এই বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারই, হায় বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলার তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। এই গানটা গাওয়া শেষ হতেই সবাই রিকের নাম ধরে তাকে উৎসাহ দিতে লাগলো, কারণ অনেক দিন পর রিকি তার অ্যালবামের বাইরে অন্য শিল্পীর গান গেয়েছে। এদিকে তুর্য গানটি গাওয়ার পর দর্শক সারিতে দাঁড়িয়ে থাকা উপমার দিকে তাকালো। তুর্য হেসে বলল, এই গানটা আমার খুব স্পেশাল ভক্তের জন্য, যে আমার কণ্ঠে এই গান শুনে অনেক শান্তি পায়। এই গানটা আমার খুব প্রিয় গান। আমি যখন কলকাতায় প্রথম অডিশনে যাই তখন এই গানটা গেয়ে আমি বাদ পড়েছিলাম। যখন প্রথম আমার সুরটা কারো চোখে পড়েছিল তখন আমি এই গানটায় সুর দিয়েছিলাম। আবার এই গানটাই আমি প্রথম ইউটিউবে আপলোড করে আপনাদের প্রিয় রিকি দ্য স্টার হয়েছি। তুর্য কিছুক্ষণ চুপ থাকার পর তার কণ্ঠে গানটি ধরল। তুর্য গান গাইতে গাইতেই মঞ্চ থেকে নেমে উপমার দিকে হাত বাড়িয়ে দিল। তারপর উপমাকে টেনে মঞ্চে উঠিয়ে তার হাত ধরেই গাইতে লাগলো। গান শেষ হওয়ার পর তুর্য হাঁটু গেড়ে বসে উপমার হাতটা ধরে বলল, মাই ডিয়ার ওয়াইফ, আই অ্যাম ইন লাভ উইথ ইউ। উপমার চোখে অশ্রু টলমল করছে। উপমা এবার তুর্যের হাতটা আরো শক্ত করে ধরল। তুর্য উপমার হাতে তার ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে দর্শকের দিকে তাকিয়ে তার ভালোবাসার গল্পটা শোনালো। দার্জিলিংয়ে তাদের প্রথম দেখা, ভিনদেশে উপমার চিরপরিচিত সেই দেশীয় স্বর, তারপর তাদের ছাদে বসে রাত জেগে কথা বলা, উপমার সাথে বাংলাদেশে এসে দেখা করা, এরপর বিয়ে। শুধু আংশিক বিচ্ছেদের গল্পটা তুর্য আর উল্লেখ করলো না, কারণ সে তাদের সেই বিচ্ছেদের অংশটা ভুলে যেতে চায়। এই অংশটা তুর্যের জীবনের খুব ভয়ঙ্কর একটা অংশ ছিল। এদিকে রিয়াজুর রহমান উপমা আর তুর্যকে একসাথে দেখে মনে মনে খুশি হলেন। তিনিও আজ তুর্যের কনসার্টে এসেছেন, আর তার সাথে এসেছেন নিয়াজ হোসেন। নিয়াজ হোসেন এর আগে কখনো কোনো কনসার্টে যায়নি। রিয়াজুর রহমানই অনেকটা জোর করে আজ তাকে এখানে নিয়ে এসেছেন। এদিকে মঞ্চ থেকে নামতে দেখে রিয়াজুর রহমান এগিয়ে এসে বললেন, তোমাদের একসাথে দেখে খুব ভালো লাগছে। আর উপমা, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। তুমি কিছু সময়ের জন্য আমার জীবনে এসে আমার সব হতাশা দূর করে দিয়েছো। আমি এবার নিজেকে পরিবর্তন করব। নিয়াজ হোসেন রিয়াজুর রহমানের পাশেই দাঁড়িয়েছিলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, এবার আল্লাহ আমার বন্ধুর উপর হেদায়েত করেছে। রিয়াজুর রহমান হাসলেন। তুর্য আর উপমাও হাসলো। রিয়াজুর রহমান উপমার হাসি দেখে নির্বাক হয়ে গেলেন। সেকেন্ডের মধ্যেই চোখ সরিয়ে নিয়ে সামনে পা বাড়ালেন। তিনি এরপর আর পেছনে ফিরে তাকালেন না। তাকালে হয়তো বাস্তবতা আর সমাজের কাছে তার বুড়ো বয়সী অনুভূতিটা পরিহাসের হয়ে যেত। ছাদে উঠে মাউসিয়াত অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ছোট ছোট সোনালি রঙের মরিচ বাতি দিয়ে পুরো ছাদটি সাজিয়ে ফেলেছে ইমন। ছাদের মাঝখানে ছোট্ট একটা তাঁবু টাঙিয়েছে। তাঁবুর মাঝখানে একটা কার্ডে লেখা ম্যাও ইমুর ছোট্ট ঘর। কার্ডের লেখাটি দেখেই মাউসিয়াত মুচকি হাসলো। ছাদের আশেপাশে ফুল ছিটিয়ে দেওয়ার সময় মাউসিয়াতকে দেখে ইমন থমকে গেল। ধবধবে সাদা শাড়ি পরে তার সামনে তার 31 বছর বয়সী স্ত্রী দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তাকে দেখতে সে 16 বছর বয়সী প্রেমিকাই মনে হচ্ছে। ইমন পাশ ফিরে সায়ন্তনীকে বলল, দেখেছো আমার মাওকে কত সুন্দর লাগছে? মাউসিয়াত ইমনের কাছে এসে সায়ন্তনীর দিকে তাকিয়ে বলল, আর দেখো আমার রিমোকে কেমন লাগছে। বউকে তো সাজিয়ে ফেলেছে, কিন্তু নিজের কি হাল? মাউসিয়াত ইমনের এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, তুমি এখনো না নিজেকে গুছিয়ে রাখতে শেখোনি। এমন একটা মাও থাকলে গুছিয়ে রাখতে কার ভালো লাগে বলো? তুমি এসে যখন আমার চুলগুলো ঠিক করে দাও আমার তখন ভীষণ ভালো লাগে। ইমন মাউসিয়াতকে নিজের কাছে টেনে এনে তার কোমর জড়িয়ে ধরতে মাউসিয়াত বলল, কি করছো? শান্তনী দেখছে তো। ইমন সায়ন্তনীর দিকে তাকিয়ে বলল, ও কিছু বুঝবে? সায়ন্তনী চোখ পিটপিট করে বাবা মায়ের দিকে তাকিয়ে রইল।
মাউসিয়াত ওয়াকার থেকে সায়ন্তনীকে কোলে নিয়ে বলল, আমার মেয়েটা অনেক বুদ্ধিমতী, একদম তার মায়ের মতো, তাই তো সব বুঝে ফেলেছে, তাই না মা? ইমন ভ্রুকুচকে বলল, হ্যাঁ, আমি তো বোকা, সব বুদ্ধি তো তোমার মায়ের মাথায়। ইয়েস মিস্টার ইমন মাহমুদ, জীবনে কি ক্লাস ফার্স্ট হয়েছ? ইমন আর কিছু না বলে ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ালো। মাউসিয়াত ইমনের পিছু পিছু গিয়ে তার পিঠে মাথা রেখে বলল, তোমার দেখছি ইদানিং আমার চেয়েও বেশি রাগ বাড়ছে, দুষ্টুমিও করা যায় না, গাল ফুলিয়ে ফেলো। ইমন ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বলল, আমি জীবনে ফার্স্ট হইনি, কিন্তু ভেবে দেখো, সেই ব্যাক বেঞ্চার আজ বাংলাদেশের টপ বিজনেস কোম্পানি মৈত্রী গ্রুপের বি ইউনিটের এমডি, আর সেই ফার্স্ট গার্ল আজ সেই ব্যাক বেঞ্চার ছেলেকে রান্না করে খাওয়াচ্ছে, সেই ব্যাক বেঞ্চার ছেলের বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। মাউসিয়াত ইমনের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। ইমন চুল ঠিক করতে করতে বলল, এজন্যই বলে ব্যাক বেঞ্চারদের কখনো অবহেলা করতে নেই, এক সময় তারাই দেশ শাসন করবে। মাউসিয়াত সায়ন্তনীকে ইমনের কোলে দিয়ে বলল, তোমার বাচ্চাকে তুমি সামলাও, আর তাবুতে বসে তোমরা বাবা মেয়ে মশা মারো, আমি গেলাম। ইমন মাউসিয়াতের হাত ধরে তাকে কাছে টেনে এনে তার গালে ভালোবাসার স্পর্শ দিয়ে বলল, সরি বউ, আর বলবো না। মাউসিয়াত একটু ভাব নিয়ে বলল, আর দিন শেষে সেই ব্যাকবেঞ্চাররা সেই ফার্স্ট গার্লের সামনে মাথা নত করতে বাধ্য। ইমন মুচকি হেসে বলল, কারণ ব্যাকবেঞ্চারদের মন অনেক বড় হয়। ইমন সায়ন্তনী আর মাউসিয়াতকে নিয়ে তাঁবুতে ঢুকলো। সায়ন্তনীকে মাঝখানে শুয়ে দিয়ে তারা দুজনে দুপাশে শুয়ে পড়ল। সারা রাত তারা একে অপরের হাত ধরে গল্প করলো। দিন শেষে এটাই তাদের তৃপ্তিময় মুহূর্ত। সানায়া আর ইভান পাশাপাশি বসে আছে, আর তাদের ঘিরে দাঁড়িয়ে আছে 5 জন বডিগার্ড। সানায়া গালে হাত দিয়ে মুগ্ধ দৃষ্টিতে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভান চামচ দিয়ে প্লেটের খাবারগুলো ঘাটাঘাটি করছে। সানায়ার কর্মকাণ্ড দেখে তার হাসি পাচ্ছে, তবু সে হাসতে পারছে না। সানায়া ভ্রুকুচকে তার বডিগার্ডদের উদ্দেশ্যে করে বলল, আর একটু জোরেই হাত চালাও, এত আস্তেই পাখা করছো কেন? ইভান পেছনে ফিরে বডিগার্ডগুলোকে বলল, আপনারা এখন যান। সানায়া বলল, না, এই বদমাইশ লোকগুলো এত বছর আমাকে জ্বালিয়েছে, এখন আমিও এদের ইচ্ছে মতো জ্বালাবো। ইভান চোখের ইশারায় সানায়ার বডিগার্ডগুলোকে চলে যেতে বলল। ওরা এক নজর সানায়ের দিকে তাকালো। বেচারা বডিগার্ডগুলো পড়েছে মহা মুশকিলে। তারা এবার মাথা নিচু করেই পাখা চালাতে লাগলো। 5 জনকে মার্কেট থেকে 5টা পাখা কিনে হাতে ধরিয়ে দিয়েছে সানায়া। এবার সে যেখানেই যাবে এদের হাত চালাতেই হবে, হোক সেখানে মাথার ওপর ফ্যান বা এসি। ইভান সানায়াকে বলল, এদের তুমি কখন মুক্তি দেবে বলো? সানায়া পেছনে ফিরে তাকালো আর বলল, এতদিন এরা আমাকে একটুও শান্তি দেয়নি। এরা তো নিজেদের কাজ করছে। এদের জন্য কেউ আমার আশেপাশেও আসতো না, আমার সাথে কথাও বলতো না। আচ্ছা, এখন তো এদের মাফ করে দাও। সানায়া ইভানের কথায় ব্যাগ থেকে টাকা বের করে সবার হাতে ধরিয়ে দিয়ে বলল, যাও, এবারের মতো বেঁচে গেছো। এই টাকা দিয়ে তোমরা খাওয়া দাওয়া করে সোজা বাসায় ফিরে যাবে। তোমাদের গাড়ি যদি আমার পিছু পিছু আসে, এবার সত্যি বলছি, একটা পালকি কিনে তোমাদের গাড়ি চড়ে বসবো। বডিগার্ডগুলো মুচকি হেসে মাথা নেড়ে বলেন, জি আচ্ছা ম্যাম। এদের জি আচ্ছা মানে এরা সানায়ার পিছু কখনোই ছাড়বে না। হয়তো এবার আরেকটু দূরত্ব রেখে সানায়াকে পাহারা দেবে, কিন্তু যতদিন দায়িত্ব থাকবে ততদিন এই দায়িত্ব তারা পালন করেই যাবে। বডিগার্ডগুলো চলে যাওয়ার পর ইভান সানায়ার দিকে চেয়ার ঘুরিয়ে বসলো। সানায়াও গালে হাত দিয়ে ইভানের দিকে তাকিয়ে রইল। তাদের দুজনের বন্ধুত্ব এখন বেশ দৃঢ় হয়েছে, কিন্তু প্রেমটা এখনো ধোঁয়াশার মতোই। বাইরের লোকেরা তাদের দেখলে নির্ঘাত প্রেমিক প্রেমিকা বলবে, কিন্তু শুধু ইভান আর সানায়া জানে এটা প্রেম নয়, শুধু একে অপরের প্রতি তীব্র মায়া। সানায়া যদিও এখন ইভানকে ভালোবাসে, কিন্তু সে নিজের ভালোবাসা এখন আর প্রকাশ করে না। ইভান যেহেতু বন্ধুত্ব চায়, তাহলে তাদের মধ্যে বন্ধুত্বই থাকুক। ইভান এবার গলা ঝেড়ে বলল, একটা কথা বলার ছিল। সানায়া গালে হাত দিয়ে মাথাটা একপাশে হেলিয়ে রেখে বলল, তোমার কথাগুলো শুনতেই তো সব কাজ ফেলে চলে এসেছি। ইভান বলল, সানায়া, আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। ইভানের কথাটি শুনে সানায়া অবাক হয়ে গেল। ইভান আবারও বলল, সবাই চাইছে আমিও বউ নিয়ে আসি। সানায়া চুপ করে রইল। ইভান সানায়াকে চুপ করে বসে থাকতে দেখে বলল, বিয়ের পর আমাদের বন্ধুত্ব আগের মতো থাকবে কিনা জানি না। সানায়া মলিন মুখে বলল, আমার কোনো সমস্যা নেই, আমি তোমার নতুন জীবনে কোনো সমস্যার সৃষ্টি করব না। তুমি কি পছন্দ হয়েছে? হ্যাঁ, মেয়ে আমার ভালোই লেগেছে। আমার ভালো লেগেছে, তাই সবার কোনো আপত্তি নেই।
অরুণিকার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আচ্ছা, বিয়ে কখন করছো? এখনো কথাবার্তা হয়নি, ভাবছি আগে মেয়েটার সাথে কথা বলবো। সে রাজি হলে কিছুদিন মেয়েটাকে ভালোভাবে জানবো, ভালো একটা সময় কাটাবো, তারপর বিয়ে করব। সানায়া মলিন হাসলো। সে ইভানের দিকে কোল্ড ড্রিঙ্কস এগিয়ে দিয়ে বলল, তাহলে কি আজ আমাদের লাস্ট লাঞ্চ? ইভান হঠাৎ দাঁড়িয়ে গেল। সানায়া ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে রইল। ইভান এবার হাঁটু গেড়ে বসে সানায়ার দিকে একটা রিং এগিয়ে দিয়ে বলল, আমাদের বন্ধুত্বের সম্পর্কটা কি আরেকটু আগানো যাবে? তুমি কি অফিসিয়ালি আমার গার্লফ্রেন্ড হবে? সানায়া চমকে উঠল। সে কোনো উত্তর না দিয়ে দাঁড়িয়ে গেল। ইভান উঠে দাঁড়ানোর আগেই সানায়া ইভানের মাথার দুই পাশে হাত রেখে তার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, আমি তো তোমার অপেক্ষায় বসেছিলাম ইভান। তুমি তো ভালোভাবেই জানো আমি তোমাকে কত ভালোবাসি। ইভান সানায়াকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর উঠে দাঁড়িয়ে সানায়ার হাতে রিংটা পরিয়ে দিয়ে বলল, আমি তোমাকে অনেক সময় নিয়ে ভালোবাসতে শুরু করেছি। বিয়ের ব্যাপারে একটু সময় নিতে চাচ্ছি, যদিও বিয়ের সিদ্ধান্ত নেওয়া থেকেই তোমাকে এই কথা জানানো, কারণ আমি এতদিন পর বুঝেছি আমার তোমার মতো একটা মেয়ে প্রয়োজন, যে আমাকে খুব ভালোবাসবে, আবার মন খারাপ হলে আমার মনটা তার বকবক কথা দিয়ে ঠিক করে দেবে। আগে বকবক করা মেয়ে আমার একদম ভালো লাগতো না, কিন্তু ইদানিং আমি অভ্যস্ত হয়ে গেছি। এখন কেউ কথাবার্তা না বললে আমার কেমন অস্বস্তি লাগে। এবার ইভান সানায়ার হাতটা ধরল আর বলল, এই হাত আমি আর ছাড়ছি না। সানায়া হাসলো। এই হাসিটাই বলে দিচ্ছে তার মনে আজ কত আনন্দ। হঠাৎ শব্দ হতেই সানায়া ইভানের কাছাকাছি আসতে গিয়েই থেমে গেল। দুজনে পাশ ফিরে তাকিয়ে দেখলো সানায়ার বডিগার্ডগুলো দাঁড়িয়ে আছে। তারা সানায়াকে দেখে সোজা হয়ে রোবটের মতন দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো। ইভান তাদের দেখে মুখ চেপে হাসছে। সানায়া দাঁতে দাঁত চেপে উঁচু গলায় বলল, তোমরা এখনো যাওনি? যাও এখান থেকে। তারা পাঁচজনই তাড়াতাড়ি সরে গেল। সানায়া মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইল। ইভান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তোমার বদমাশ লোকগুলো এত সহজে তোমার পিছু ছাড়বে না। সমুদ্রের উত্তাল ঢেউ এসে শতাব্দীর পায়ে আছড়ে পড়ছে। শতাব্দী সে শীতল স্পর্শে চোখ বন্ধ করলো। পাশ ফিরে দেখলো তাহমিদ তার হাত ধরে দাঁড়িয়ে আছে। শতাব্দী মুচকি হাসলো। সে ধীর কণ্ঠে বলল, মিষ্টি মশাই, তুমি ক্যান্ডি ফলসের মতো এত নরম কেন বলো তো? স্পর্শ করলেই হারিয়ে যাও, যেমন আমার স্পর্শে এখন গভীর সমুদ্রে হারিয়ে গেছো। তাহমিদ একটু পর প্রশান্তের হাসি হেসে শতাব্দীর পাশে হাঁটু কেটে বসে বলল, শতাব্দী, কেমন লাগছে এখানে? তুমি পাশে থাকলে আমার সব কিছুই ভালো লাগে মিষ্টি মশাই। তাহমিদ শতাব্দীর হাত ঝাঁকিয়ে বলল, কিছু তো বোঝাও। শতাব্দী তাহমিদের দিকে তাকিয়ে চোখের ইশারায় বোঝালো ভালো আছে। শতাব্দী মনে মনেই বলল, অনেক কথা বলতে ইচ্ছে করে মিষ্টি মশাই, কিন্তু বলতে পারি না। তবে এক প্রকার ভালোই হয়েছে জানো, কথা বলতে পারলে কি তুমি আমার সব কথা শুনতে। জানো আমি তোমাকে প্রথমেই কি বলতাম? বলতাম মিষ্টি মশাই, আমার সেদিতে সিঁদুর পরিয়ে দিয়ে আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দাও। আমাকে নিয়ে একটা বন্ধনে আবদ্ধ হয়ে যাও, যেই বাঁধনে শুধু আমি আর আমার মিষ্টি মশাই থাকবে। কিন্তু তুমি আমার এই আবদার কখনোই রাখতে পারতে না। আচ্ছা, আমি না হয় কবুল বলে তোমাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করে নেব। জানি তুমি ওটাও চাইবে না, তুমি শুধু মনে মনেই আমাকে ভালোবেসে যাবে, মুখে কখনোই বলবে না। এই শতাব্দী মেয়েটা কতই না অভাগী। তোমার বাড়ির সব মানুষের মনের কথা আমার জানা হয়ে গেছে, কিন্তু তুমি মুখ ফুটে আমার পাশে বসে একবারও বলনি ভালোবাসি শতাব্দী। ইমন আর মাওসির সাথে ঝগড়া হলে দুজনেই আমাকে বুঝিয়ে যায়। গায়ক সাহেব কতবার এসে আমাকে বলেছে সে উপমাকে ভালোবাসে। উপমাও একইভাবে সারাদিন গায়ক সাহেব যা যা করবে আমাকে বলবে। ইভানও আজকাল আমার সাথে কথা বলে। সায়ানাকে যে তার পছন্দ ও কথা সেই আমাকে প্রথম বলেছিল। আহনাফ তো রোজ ছোট সখীর কথা আমাকে বলবে, আর ছোট সখীও কি কম? সারাদিন তার আহনাফের সাথে কত মান অভিমান চলে আমাকে এসেই জানাবে। আরাফও আমাকে বলেছিল তার আজকাল কাউকেই ভালো লাগে না, তোমরা নাকি তাকে বিয়ে দেওয়ার জন্য পিটাপিটি করছো। আরাফ আমাকে বলেছে তোমাদের বোঝাতে। মিষ্টি মশাই, তুমিও আমাকে বলো তোমার মনে কি চলছে। আমি তো তোমার কথা শোনার অপেক্ষায় আছি। তাহমিদ হুইল চেয়ারটা টেনে পেছনে আনলো। জোয়ার শুরু হয়েছে, তাই সমুদ্রের পাশ থেকে সে একটু সরে এলো। তারপর বালির ওপর বসে শতাব্দীর দিকে তাকিয়ে মনে মনে বলল, চন্দ্রিমা, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে। আগে যদি জানতাম
কোনো জায়গা ভেদে তোমার সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়, তাহলে তোমাকে অনেক আগেই এখানে নিয়ে আসতাম। জানো, তোমার হাসিটা ভীষণ মিষ্টি, আর তোমার চোখ দুটি একদম শান্ত। তুমি তো আমাকে পাগল করে ছেড়েছ, শুধু পাগলামোগুলো দেখাতে পারছি না। আচ্ছা, আমাদের ভালোবাসাটা এত ব্যতিক্রম কেন বলো তো? এই যে তুমি আমার জন্য ভালোবাসা দমিয়ে রাখতে রাখতে নির্বাক হয়ে গেছো, আরেক আমি ভালোবাসা প্রকাশ করার সাহস পাচ্ছি না। আমাদের ভালোবাসাটা ভয়ঙ্কর, কিন্তু এই ভয়ঙ্কর অনুভূতিটাই আমাকে অনেক শান্তি দেয়। দেখো, ভালোবেসেও কখনো তোমাকে বুকের সাথে জড়িয়ে রাখতে পারিনি, এখনো একবার তোমার শান্ত চোখে ঠোঁট ছোঁয়াতে পারিনি। এইসব হয়তো আর হবেও না, কারণ আমাদের ভালোবাসা তো আত্মার সাথে আত্মার, এখানে কোনো শারীরিক স্পর্শ নেই। তুমি আমার কাছে চন্দ্রিমা হয়েই থাকবে, যাকে স্পর্শ করা অসম্ভব, যাকে শুধু দেখা যাবে আর ভালোবাসা যাবে। আর আমিও তোমাকে দেখবো আর মনে মনেই ভালোবেসে যাব। তাহমিদ শতাব্দীর হুইল চেয়ারের হাতলে মাথাটা রাখলো। শতাব্দীর ইচ্ছে করছিল তাহমিদের ঘন চুলে হাত ডুবিয়ে দিতে, কিন্তু পারল না। তার হাতে সেই শক্তি নেই, কিন্তু তার মনে প্রচণ্ড শক্তি আছে, ভালোবাসার শক্তি। তাই সে চোখ বন্ধ করে অনুভব করলো তাহমিদ তার কাঁধে মাথা রেখেছে, আর সে আলতো হাতে সেই চুলে আঙুল জ্বালাচ্ছে। তাহমিদ শতাব্দীর হাতের স্পর্শ পেয়ে প্রশান্তির শ্বাস নিল। সেই প্রশান্তিটাই শতাব্দীর মনকে শান্ত করে তুলল। এদিকে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আছে রাহি আর আরাফ। শাইমের স্কিনে সমস্যা হয়, তাকে নিয়ে রাহি আর তার শাশুড়ি আরাফের কাছে এসেছে। আরাফ ভালোভাবে দেখে তাকে ভর্তি করিয়ে দিতে বলল। যদিও শাইম দুদিনের মধ্যে অনেকটা সুস্থ হয়ে গেছে। শাইমকে চেক আপ করেই বারান্দায় এসে দাঁড়িয়েছে আরাফ, আর তার পিছু পিছু রাহিও এসেছে। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে। রাহি নীরবতা ভেঙে বলল, আপনি বিয়ে করছেন না কেন? আরাফ ঠোঁটে হালকা হাসি টেনে বলল, বিয়ে করা আমার জীবনের লক্ষ্য নয়। তাই বলে করবেন না? আপনাকে কি কেউ বলেছে আমাকে জোরাজুরি করতে? রাহি হেসে বলল, আপনার ওরও বলেছে। মেয়েটা বেশি বড় হয়ে গেছে, দিন দিন আমার উপর পণ্ডিতগিরি করছে। যাই হোক, বিয়ে তো করা উচিত। এইভাবে একা থাকার কোনো বিশেষ কারণ আছে? আপনি কি বিয়ে করবেন? রাহি ভ্রুকুচকে বলল, আমি তো বিয়ে করে ফেলেছি, একটা ছেলেও আছে। আমার তো এমন স্বামী একমাত্র লক্ষ্য। আরাফ মুচকি হেসে বলল, আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু তাকে হারিয়ে ফেলেছি। তাই আমি কাউকে বিয়ে করে আবার হারাতে চাই না। মাঝে মাঝে একা থাকাই ভালো। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তে একাকিত্ব। এই সময়টায় আপনি আপনার হারানো মানুষগুলোকে মনে করতে পারবেন। কেউ চলে আসলে তাদের মনে করার মতো সময় পাবেন না। আর আমি হারানো মানুষগুলোকে মনে করে মানসিক শান্তি পাই। তাই আমি অন্য কাউকে আমার জীবনে চাই না। রাহি হাসলো। সে বারান্দার গ্রিল ধরে আকাশের দিকে তাকালো। সারা দিনের ব্যস্ততার পর যখন শাইমকেও ঘুম পাড়ানো হয়ে যায়, তখন সে সাহিলের রেখে যাওয়া স্মৃতি আর প্রতিটি জিনিস হাতড়ে হাতড়ে মানসিক শান্তি খুঁজে পায়। জীবনে সুখী হওয়ার জন্য বিয়ে অত্যাবশ্যক নয়, মাঝে মাঝে একাকিত্বেই শান্তি থাকে। আরাফ বারান্দা থেকে বের হয়ে নিজের চেম্বার রুমে ঢুকলো। কিছুক্ষণ পর আবারও রোগী দেখা শুরু করবে। তার আবেগ নিয়ে ভাবার কোনো সময় নেই। সে নতুন করে পড়াশোনা শুরু করেছে, ইচ্ছা আছে আরও কিছু ডিগ্রি নেবে। এই ইচ্ছা নিয়েই সে বেঁচে আছে। টেবিলের ড্রয়ার খুলে সে একটা ডায়েরি বের করলো। কয়েক পাতা উল্টাতেই সে সায়ন্তনীর হাসি মাখা ছবিটা বের করলো। একদিন বিকেলে সায়ন্তনীর দোকানে অনেক ভিড় জমেছিল। সায়ন্তনী সেদিন অনেক খুশি ছিল, তাই মুখে হাসি নিয়ে কাপে চা ঢালছিল। আর সেই মুহূর্তেই তার হাসিটা অনুমতি ছাড়াই আরাফ ক্যামেরায় ধারণ করে নেয়। আর তার কাছে সায়ন্তনীর এই একটাই ছবি আছে। আরাফ দীর্ঘশ্বাস ফেলে ডায়েরিটা বন্ধ করলো আর মনে মনে বলল, প্রথমে মা, তারপর রুহানি, এরপর পুরো পরিবার, আর শেষে সায়ন্তনী। সবাইকে হারাতে হারাতে আমি পাথর হয়ে গেছি। আর কাউকে হারানোর মতো সাহস নেই। যারা আছে এরাই আমার জন্য যথেষ্ট। ইমন আর মাউসিয়াতের বাচ্চাটার নাম সায়ন্তনী রাখা হয়েছে। মেয়েটাকে দেখলে মনে হয় একদম আমার সায়ন্তনীর মতো হয়েছে। এখন আমার তো দুইটা বাচ্চা আছে। এতদিন অরুণিকা ছিল, এখন ছোট সায়ন্তনী। আমার পরিবার সম্পূর্ণ হয়ে গেছে, আর আমি এতে অনেক ভালো আছি, ভালো থাকবো। রাতে অরুণিকা রুমে ঢুকতেই দেখলো আহানা পা ধরে বসে আছে। আহনাফ তাকে দেখে ইশারায় বিছানায় বসতে বলল। অরুণিকা বিছানায় বসার সাথে সাথেই আহনাফ তার পাটি অরুণিকার কোলে তুলে দিয়ে বলল, সারাদিন টোটো করে ঘুরেছ, এবার স্বামীর সেবা করো। অরুণিকা ভ্রুকুঞ্চকে বলল, মানে? আহনাফ নরম সুরে বলল, মানে তোমার কোমল হাত দুটি দিয়ে আমার ব্যথায় কাতর হয়ে যাওয়া পা দুটি জোরে জোরে টিপে দেবে, বুঝছো? অরুণিকা মুখ বাঁকিয়ে বলল, আমার বইয়েই গেছে। আহনাফ পা নামিয়ে বলল, ভালো চিরুনি কি করাবো, যেখানে মেয়েরা পা ম্যাসাজ করে কাজ করে। মেয়েদের হাত
অরুণিকা আহনাফকে আর কিছু বলতে না দিয়ে তার পা টেনে ধরে শরীরে সব শক্তি দিয়ে পা টিপে দিতে লাগলো। আহনাফ বালিশে আয়েশ করে শুয়ে বলল, দাঁড়িয়ে থাকলে বেশি আরাম লাগতো। অরুণিকার দাঁত কিরমিরিয়ে তাকাতেই আহনাফ বলল, আমার ওরটা যখন পিছিয়ে ছিল তখন আমি যখনই বলতাম বাইরের উপর হাঁটতে, ও হাঁটতো। বউ হওয়ার পর অরুণিকা এবারও আহনাফকে থামিয়ে দিয়ে তার পায়ের ওপর উঠে দাঁড়ালো। আহনাফ মুচকি হেসে চোখ বন্ধ করলো। অরুণিকা বোঝে না আহনাফ ওর বর নাকি শত্রু। প্রতিদিন অফিস থেকে বাসায় এসে কোথায় তার সাথে গল্প করবে তা না, এসেই অরুণিকাকে হাত পা ম্যাসেজ করার জন্য বসিয়ে দেবে। অরুণিকা একপাশে বসে আহনাফের দিকে তাকিয়ে রইল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। ড্রয়ার থেকে তেলের বোতলটা বের করে আহনাফের পুরো পায়ে তেল ছিটিয়ে দিল। গেঞ্জি পরা তাই আস্তে করে গেঞ্জিটা উঠিয়ে বুকের ওপর গলার পাশে তেল ঢালতে লাগলো। তেল জিনিসটাই আহনাফের কাছে অ্যালার্জি। সে তরল কিছু অনুভব করে চোখ খুলে দেখলো তার পুরো গায়ে তেল। সে দাঁতে দাঁত চেপে বিছানা ছেড়ে মেঝেতে পা রাখতে পিছলে পড়ে আবারও বিছানায় বসে পড়ল। অরুণিকা তেলের বোতল নিয়েই রুম থেকে দৌড়ে বের হয়ে নিচে নেমে গেল। প্রায় 1 ঘন্টা ধরে অরুণিকা নিচে বসে আছে। সবাই অরুণিকার হাবভাব দেখে বুঝলো সে একটা কাণ্ড বাঁধিয়ে এসেছে, কিন্তু কেউ তাকে কিছু জিজ্ঞেস করলো না। কিছুক্ষণ পর সবার ধারণা ঠিক হলো। আহনাফ ভেজা মাথায় রাগী মুখ নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। অরুণিকার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, রুমে আসো। অরুণিকা আরাফের পেছনে নিজেকে আড়াল করে বলল, আরাফ আজকের মতো বাঁচাও, নয়তো ও আমাকে মেরেই ফেলবে। আরাফ আহনাফকে শান্ত করার জন্য সামনে এগোতেই আহনাফ বলল, এই ফাসিল মেয়েটা আমার পুরো গায়ে তেল ঢেলে দিয়েছে, এখনো তেলগুলো যাচ্ছে না। আমি 1 ঘন্টা ধরে ওর জন্য শাওয়ার নিচে দাঁড়িয়ে আছে। আমি যদি অসুস্থ হই এই মেয়েকে আমি তেলের ড্রামে ডুবিয়ে রাখবো। অরুণিকা উপমার কাছে এসে কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে রইল। তুর্য আর তাহমিদ উঠে এসে এবার আহনাফকে শান্ত করতে লাগলো। আহনাফ কোনোভাবেই শান্ত হচ্ছে না। সে অরুণিকার কাছে এসে তেলের বোতলটা টেনে নিয়ে বলল, আমার উপর তেল ঢালা। আহনাফ অরুণিকার গায়ে তেল ঢালতে যাবে, অরুণিকা তখনই ইভানকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দিল। ইভান মাথায় হাত দিয়ে ভ্রু কুঁচকে আহনাফের দিকে তাকালো। অরুণিকা আহনাফের দিকে তাকিয়ে মুখ চেপে হাসতে লাগলো। ইমন পরিস্থিতি সামলানোর জন্য অরুণিকাকে টেনে সরিয়ে দিল। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। অরুণিকা একটা কাপড় ভিজে ইভানের দিকে এগিয়ে দিল। ইভান চোখ লাল করে অরুণিকার দিকে তাকিয়ে আছে। অরুণিকা এবার আহনাফের পেছনে নিজেকে আড়াল করে বলল, ডিয়ার স্বামী, এই হিটলার ভাই থেকে আমাকে বাঁচাও, নয়তো তুমি বিপত্নিক হয়ে যাবে। তারপর আহ্লাদে কণ্ঠে বলল, আমি না তোমার লক্ষ্মী বউ। অরুণিকা কথাটি বলেই দাঁত বের করে হাসল। আহনাফ ইভানের কাঁধে হাত রেখে বলল, বুঝতে পারিনি, বাদ দে, আমিও ভুলে যাচ্ছি। আহনাফ এবার অরুণিকার দিকে তাকালো। ইভান অরুণিকার দিকে তাকিয়ে ভ্রু নাচালো। সবাই হেসে উঠল। আহনাফ সবার দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে, হাসছিস কেন? ইভান বলল, তোর জন্য আজ অরুণিকাকে মাফ করেছি, নেক্সট টাইম যাতে এমন কিছু না হয়। আহনাফ মাথা নাড়ল। সে অরুণিকার হাত ধরে তাকে উপরে নিয়ে গেল। ইমন, তাহমিদ, আরাফ, সূর্য আর ইভান অরুণিকাকে অল দ্য বেস্ট বলে বিদায় দিল। অরুণিকা হাত নাড়িয়ে সবাইকে বিদায় দিয়ে রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। রাত 1টা, সবার রুমের বাতি বন্ধ হয়ে গেছে। টুইঙ্কেল হাউসের প্রতিটি রুম এখন অন্ধকার। শুধু গেটের বারে লেখা টুইঙ্কেল হাউসটি উজ্জ্বল তারার মতো জ্বলজ্বল করছে। তার নিচে নতুন একটা নাম খোদাই করে লেখা হয়েছে। সেই নামটি 16 বছরের পরিশ্রম, ত্যাগ, ধৈর্য, আনন্দ আর প্রেরণার একমাত্র সাক্ষী। সেই নামটি 6 জন কিশোরকে অল্প বয়সে 6 জন ধৈর্যশীল পুরুষে পরিণত করেছে। সেই নামটি হঠাৎ সৃষ্টি হওয়া একটা বন্ধনহীন দায়িত্ব থেকে সৃষ্ট একটা অনুভূতি। এটি শুধু কোনো নাম নয়, এটি একটি প্রেরণা, 6 জনের বেঁচে থাকার প্রেরণা। অরুণিকা।